হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা আমাদের ইন্ডিয়ান পলিটির আরেকটা চ্যাপ্টার, যেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন, এইটার উপরে টোটাল 100 কোশ্চেন্স অ্যান্সার আমরা আজকে আলোচনা করব। ওকে, তো কথা না বাড়িয়ে এবার এগোনো যাক আমাদের ক্লাসের দিকে। প্রথম কোশ্চেন বলা হচ্ছে, আচ্ছা তোমাদের একটা কথা তার আগে একটু বলে দিই, এখানে কিন্তু আমি আর্টিকেলসের সঙ্গে সঙ্গে কিছু অ্যামেন্ডমেন্ট, কারণ আর্টিকেল এবং অ্যামেন্ডমেন্ট এই দুটো হচ্ছে একদম মানে একসঙ্গে এমনভাবে অ্যাটাচ যে আলাদা করে কোশ্চেন সবসময় করা যাচ্ছে না। আর তার সঙ্গে হচ্ছে তোমাদের যে 12টা শিডিউলস আছে, সেই শিডিউল রিলেটেড কোশ্চেনগুলো আমি এখানে পুট করেছি। কারণ শিডিউল আমাদের 12টা শিডিউল আছে, তো শিডিউলের উপর আলাদা করে MCQ সেশন নেওয়ার কোনো মানে হয় না। আমি আর্টিকেলসের মধ্যে আর্টিকেলসের সঙ্গে শিডিউলটাকেও এর মধ্যে কিছু কিছু কোশ্চেন্স আমি ইনক্লুড করে নিয়েছি। মানে শিডিউল থেকে যে ধরনের কোশ্চেন্সগুলো আসে সেগুলো আমি এখানে ইনক্লুড করে নিয়েছি। তো এবার প্রথম কোশ্চেন বলা হচ্ছে কি, দ্য পাওয়ার টু ইনক্রিজ দ্য নাম্বার অফ জাজেস ইন দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইজ ভেস্টেড ইন। সুপ্রিম কোর্টে জাজেদের সংখ্যা যে বৃদ্ধি হবে, বৃদ্ধি করতে পারবে, এই পাওয়ারটা কার হাতে দেওয়া আছে? এই পাওয়ারটা দেওয়া আছে ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে পার্লামেন্টের হাতে। কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল 124(1) অন্তর্গত এই ক্ষমতা পার্লামেন্টের হাতে দেওয়া আছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গ্যারেন্টিজ টু অল সিটিজেন্স দ্য ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন? এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড কোশ্চেন, বাট যেহেতু আর্টিকেল, তো আর্টিকেলের মধ্যে সবই ঢুকবে, তাই এটাও এখানে কোশ্চেনে আছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, আর্টিকেল 19। এটা সবার পারা উচিত, কারণ আমি কিছুদিন আগে ফান্ডামেন্টাল রাইটসের উপর 100 কোশ্চেনের সেশন তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। তো আই থিঙ্ক এটা কারোর আটকানো উচিত নয়। 3 নম্বর কোশ্চেন, which schedule of the Constitution of India distributes the power between union and the states? মানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট যে আছে, সেই পাওয়ার ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কোন শিডিউল অনুযায়ী হয়? তো সেই পাওয়ার ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি হয় অপশন ডি, 7th শিডিউল অনুযায়ী। কি অনুযায়ী? 7th শিডিউল অনুযায়ী। ওকে, মন দিয়ে দেখো ফ্রেন্ডস, আমি খুব মানে স্পিডে এটা করাবো, র্যাপিডলি করাবো, কারণ এর মধ্যে অনেক কোশ্চেন তোমরা অলরেডি জানো। চেষ্টা করো তত তাড়াতাড়ি সম্ভব অ্যান্সার করার এগুলোর। নেক্সট 4 নম্বর কোশ্চেন, পাওয়ার টু গ্র্যান্ট পার্ডনস আর এনজয়েড বাই হুইচ অফ দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অথরিটিস? সকলেই জানো ক্ষমা প্রদান করা, পার্ডন পাওয়ার কার কাছে থাকে? একমাত্র প্রেসিডেন্ট এবং গভর্নর অফ স্টেট। একমাত্র প্রেসিডেন্ট নয়, গভর্নর অফ স্টেট এবং প্রেসিডেন্ট দুজনের কাছে থাকে। রাষ্ট্রপতি, রাজ্যপাল উভয়ের কাছেই থাকে। রাষ্ট্রপতির হাতেই পাওয়ারটা থাকে আন্ডার আর্টিকেল 72, রাজ্যপালের হাতে থাকে আন্ডার আর্টিকেল 161। নেক্সট 5 নম্বর কোশ্চেন, আর্টিকেল 280 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন লেস ডাউন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য। আর্টিকেল 280 কোন জিনিসটা সম্বন্ধে বা কোন জিনিসটাকে এস্টাবলিশ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, ফাইন্যান্স কমিশন। হোয়াট? ফাইন্যান্স কমিশন। নেক্সট কোশ্চেন বলা আছে, দেখো নেক্সট কোশ্চেন বলা হচ্ছে, যেটা তোমাদের বললাম 5 নম্বর কোশ্চেন অপশন ডি। 6 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডেসক্রাইবস দ্য অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত? গ্রাম পঞ্চায়েত যে অর্গানাইজ করা হবে সেটা সম্বন্ধে আমাদের কনস্টিটিউশনে কোন আর্টিকেলে বলা আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, আর্টিকেল নাম্বার 40। ওকে, আর্টিকেল নাম্বার 40-তে আমাদের গ্রাম পঞ্চায়েত সম্বন্ধে সমস্ত জিনিসপত্র বলা আছে। তো এখানে এটা সম্বন্ধে একটু ডিটেলসে লেখা আছে, তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিতে পারো, পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সলিউশনটা তোমরা পরে দেখে নিও পড়ে। ওকে, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো। নেক্সট 7 নম্বর কোশ্চেন, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড উইথ 1 চেয়ারপারসন অ্যান্ড ড্যাশ নাম্বার অফ মেম্বার্স? ফাইন্যান্স কমিশনের মধ্যে একজন চেয়ারপারসন থাকে এবং মেম্বার কতজন থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, 4 জন মেম্বার থাকে। এটাও হচ্ছে আর্টিকেল 280-র আন্ডারে, কারণ আর্টিকেল 280-র আন্ডারই হচ্ছে আমাদের ফাইন্যান্স কমিশনের সম্বন্ধে লেখা আছে। তাহলে অবভিয়াসলি কতজন মেম্বার থাকবে সেটাও হচ্ছে আমার এই আর্টিকেল 280-র মধ্যেই আসবে। নেক্সট 8 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে? 8 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট ফোর্সিং এ পারসন টু আন্ডারগো পলিগ্রাফ, ব্রেন ম্যাপিং অ্যান্ড নার্কো অ্যানালাইসিস টেস্ট অ্যাজ ভায়োলেটিভ অফ। ফোর্সিং মানে দেখো, এই ধরনের টেস্টগুলো তুমি এভাবে কারো উপর ফোর্স করতে পারো না, তুমি কোর্টের অর্ডার নিয়ে করতে পারো, কিন্তু কাউকে ধরে এনে জোর করে মানে নার্কো টেস্ট এমনি করে দেবো বললে হবে না, কোর্টের অর্ডার লাগে। ওকে, কোর্টের রীতিমতো অর্ডার নিতে হয় তবে গিয়ে হয়, কাউকে তুমি ধরে নিয়ে এসে জোর করে তার উপর নার্কো টেস্ট করে দিলে হবে না।
যদি তুমি করো তাহলে সেটা কোন আর্টিকেলের ভায়োলেশন হবে? সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 21 অ্যান্ড আর্টিকেল 23 মানে 20 আন্ডারে সাবক্লজ 3। WBCS 2022-এর প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার কথা মাথায় রেখে MH এডুকেশন ল্যাবের তরফ থেকে WBCS ফুল প্যাকেজ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্ট এবং চ্যাপ্টার ওয়াইজ প্রায় 1000-এর বেশি রেকর্ডেড ভিডিও ক্লাস। তোমরা পাবে স্টাডি নোটস, যেগুলো 20টা সাবজেক্ট এবং তার মধ্যে 331টি ইম্পর্টেন্ট চ্যাপ্টার কভার করছে। এই নোটসগুলো অনায়াসে তোমরা ডাউনলোড করতে পারবে এবং প্রিন্ট করতে পারবে। তোমরা এখানে পাচ্ছ মক টেস্টের সুবিধা। টোটাল মক টেস্ট 950-এর অধিক। টোটাল MCQ কভার করা হবে প্রায় 30,000। এই মক টেস্টের মধ্যে ফুল লেন্থ মক টেস্ট যেমন থাকবে, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট থাকবে এবং মক টেস্ট থাকবে PYQ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের ওপর। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসের জন্য মক টেস্টকে অ্যাভেল করতে পারবে। এছাড়া আমাদের এই কোর্সের মাধ্যমে 100% সিলেবাস কভার হবে। 12 মাসের ভ্যালিডিটির সাথে তোমরা এই কোর্সটা অ্যাভেল করতে পারবে। কোর্স সংক্রান্ত বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ধরনের ডাউট হয়, তোমরা ডাউট ক্লিয়ারিং গ্রুপের সহায়তা পাবে, ইউনিট ওয়াইজ স্টাডি প্ল্যান পাবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, অপশনাল সাবজেক্টের সাপোর্ট পাবে। আমাদের WBCS 2022-এর জন্য এটা 10 নম্বর ব্যাচ এবং শেষ ব্যাচ। এই ব্যাচের অন্যান্য বিষয়ে জানার জন্য আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করা আছে এবং তোমরা যদি এই ব্যাচে জয়েন করার জন্য 50% ডিসকাউন্ট পেতে চাও, তাহলে MOHA50 এই কুপন কোড অবশ্যই ব্যবহার করবে। WBCS পরীক্ষার জন্য বোথ প্রিলিমিনারি এবং মেন এই কোর্সের বাইরে, এই প্যাকেজের বাইরে কিচ্ছু করার প্রয়োজন নেই। নেক্সট 9 নম্বর কোশ্চেন, গ্র্যান্ট ইন এড আর প্রোভাইডেড ফর ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আন্ডার আর্টিকেলস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, আর্টিকেল 275 এবং আর্টিকেল 282। আর্টিকেল 275 কি বলে? আর্টিকেল 275 বলা হচ্ছে কি, যে কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য পার্লামেন্ট টু মেক গ্র্যান্টস টু অনলি দোজ স্টেটস দ্যাট নিড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। আর আর্টিকেল 282 কি বলে? এটা হচ্ছে প্রোভাইড ফর বোথ সেন্টার অ্যান্ড স্টেট টু মেক এনি গ্র্যান্ট ফর এনি পাবলিক পারপাস। ওকে, দেখো এই কোশ্চেনগুলো আমি কিন্তু তোমাদের বলছি, তোমরা যদি আমার এই MCQ সেশনগুলো আমাদের চ্যানেলে যে আপলোড হয় নিয়মিতভাবে দেখে থাকো, তাহলে দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু অনেক কোশ্চেনই আমি এর আগে অলরেডি অনেকবার করিয়েছি। ওকে, ওই জন্য এখানে কিন্তু আশা করি তোমরা মানে একটা তোমাদের এক প্রকার রিভিশন হচ্ছে এই জায়গাগুলোতে। বেশ কিছু কোশ্চেন আছে নতুন, বাট বেশ কিছু কোশ্চেন হচ্ছে পুরনো, যেগুলো আগের সেশনে আমি করিয়েছি, অতএব তোমাদের রিভিশন হচ্ছে, তো সেই অনুযায়ী তোমরা করার চেষ্টা করো। 10 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস এ ওয়ার্কিং ডেফিনেশন অফ দ্য ইন্ডিয়ান স্টেট। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 12। এটাও ফান্ডামেন্টাল রাইটসে অলরেডি আমি আলোচনা করেছিলাম। নেক্সট 11 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন আনটাচেবিলিটি অ্যাবলিশ করেছিল কে? আর্টিকেল নাম্বার 17। একদম ইজি কোশ্চেন। সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে ডি। খুব কমন কোশ্চেন। নেক্সট, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন ইন্ডিয়া স্টেটস দ্যাট সাবজেক্ট টু সার্টেন লিমিটেশনস এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন শ্যাল হ্যাভ দ্য রাইট to establish and maintain institution for religious and charitable purpose। ওখানে মানে এখানে বেসিক্যালি বলতে চেয়েছে যে কিছু কিছু লিমিটেশনের আন্ডারের থেকে যে কোনো ধর্মের মানুষ তার ধর্মের প্রচার করতে পারে, তার জন্য সে ধর্মীয় এবং চ্যারিটেবল পারপাসে সে কী করতে পারে, কোনো প্রতিষ্ঠান তৈরি করতে পারে কিছু লিমিটেশনসের মধ্যে থেকে। সেগুলো তোমরা ডিটেলসে ফান্ডামেন্টাল রাইটসে পড়লে জানতে পারবে লিমিটেশনস কি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান সি, আর্টিকেল নাম্বার 26। কি? আর্টিকেল নাম্বার 26। 13 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ সিকিউরিং ফর দ্য সিটিজেন্স এ ইউনিফর্ম সিভিল কোড থ্রুআউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ইউনিফর্ম সিভিল কোড কোন আর্টিকেলের আন্ডারে আসে? এটাও এগেন খুব কমন কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হবে আর্টিকেল নাম্বার 44, অপশান ডি সঠিক উত্তর হবে। ইউনিফর্ম সিভিল কোড কথার অর্থ কি? ইউনিফর্ম সিভিল লর কথার অর্থই হলো যে ধনী দরিদ্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য সমান ল হবে, আইন সমান ধরনের ল হবে। এটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, মানে কাউকে কোনো স্পেশাল কোনো কি বলবো প্রিভিলেজ দেওয়া হবে না। কারেক্ট, কোনো প্রিভিলেজ স্পেশাল ট্রিটমেন্ট কাউকে দেওয়া হবে না।
নেক্সট 14 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিফাইন্স দ্য নেম অ্যান্ড টেরিটরি অফ ইন্ডিয়া? এগেন খুব কমন কোশ্চেন, সঠিক উত্তর হচ্ছে অপশন এ। এখানে তোমরা জানো আর্টিকেল 1 কি করে, নেম টেরিটরি। আর্টিকেল 2 হচ্ছে কোনো নতুন স্টেটের যদি এস্টাবলিশমেন্ট করতে হয় তা সেই বিষয়ে আলোচনা করে। আর্টিকেল 3 হচ্ছে নতুন স্টেটের যে ফরমেশন অফ নিউ স্টেট এবং অল্টারেশন অফ এরিয়া অ্যান্ড বাউন্ডারিজ, কোনো স্টেটের এরিয়া বাড়ানো হবে, কমানো হবে, বাউন্ডারি অল্টারেশন করা হবে, এই সমস্ত বিষয় দেখে কি আর্টিকেল 3। ওকে, তো বাকিগুলো তোমরা দেখে নিও, এখানে তোমরা ভিডিও পজ করে স্ক্রিনশট নিয়ে নেবে, আর্টিকেল 1 2 3 4 সব লেখা আছে। নেক্সট 15 নম্বর কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ সিটিজেনশিপ? সিটিজেনশিপ সম্বন্ধে কোন আর্টিকেল বলে, মানে কোন পার্ট বলে অ্যাকচুয়ালি, কোন পার্টে সিটিজেনশিপ সম্বন্ধে লেখা থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, পার্ট 2, আর্টিকেল নাম্বার 5 to 11। পার্ট 1-এ আর্টিকেল 1 to 4-এ কী থাকে তোমরা এক্ষুনি দেখলে, এই যে আমাদের ইউনিয়ন অ্যান্ড টেরিটরি সম্বন্ধে লেখা থাকে। তারপরে হচ্ছে পার্ট 2-এ 5 to 11-এ থাকে সিটিজেনশিপ সম্বন্ধে লেখা থাকে। তারপরে কি আসে, তারপরে আসে 12 থেকে শুরু হয়ে যায় কি, 12 থেকে শুরু হয়ে যায় ফান্ডামেন্টাল রাইটস। তারপরে চলে আসে কি, তারপরে চলে আসে ডিপিএসপিস, তারপরে আসে ফান্ডামেন্টাল ডিউটিস, এইভাবে পরপর চলতে থাকে। 16 নম্বর কোশ্চেন কি, এনি মানি বিল ক্যান নট বি ইন্ট্রোডিউস ইন দ্য পার্লামেন্ট উইথাউট দ্য কনসেন্ট অফ? কার মতামত ছাড়া বা সহমত ছাড়া কোনো বিলকে পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা যায় না? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে দেখো আর্টিকেল 110 এই সম্বন্ধে কি বলছে, যে কোনটা মানি বিল, কোনটাকে আমি মানি বিল বলবো, মানি বিলের ডেফিনেশনটা ঠিক করে আর্টিকেল 110। এবং এটা কেন স্পেশাল, কারণ মানি বিল এমন একটা জিনিস যেটা হচ্ছে শুধুমাত্র লোকসভাতে ইন্ট্রোডিউস করা যায়। বাকি যে কোনো বিল কি করা যায়, লোকসভা বা রাজ্যসভা দুটোর মধ্যে যে কোনো একটাতে আমি ইন্ট্রোডিউস করতে পারি। বাট মানি বিল এমন একটা বিল যেটা শুধুমাত্র তোমাকে লোকসভাতেই ইন্ট্রোডিউস করতে হবে, তুমি রাজ্যসভাতে চাইলেও ইন্ট্রোডিউস করতে পারবে না। এখানে লোকসভার পাওয়ার বেশি। এবং কোনো একটা বিল মানি বিল হবে কি না সেটা সম্বন্ধে যদি কোনো কোশ্চেন ওঠে, সেখানেও আমাদের যিনি লোকসভার স্পিকার থাকেন, লোকসভার স্পিকারই কী করেন, সেক্ষেত্রে ফাইনাল ডিসিশান দেন। অর্থাৎ মানি বিলের ক্ষেত্রে লোকসভার পাওয়ার রাজ্যসভার তুলনায় বেশি। নেক্সট 17 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লাইফ অফ অর্ডিন্যান্স প্রমুলগেটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অ্যাকচুয়ালি অপশান বি, 7.5 মাস। এটা হচ্ছে আর্টিকেল 123-এর আন্ডারে আসে। বেসিক্যালি কি হয়, বেসিক্যালি হচ্ছে মানে কি বলবো, একটা হাউস মানে লোকসভা বা রাজ্যসভা যে সেশন থাকে, দুটো সেশনের মাঝখানে গ্যাপ থাকে কত দিনের, 6 মাসের। তো প্রেসিডেন্ট সেটাকে কতদিনের জন্য আটকে রাখতে পারেন, 6 মাস 6 সপ্তাহ। সেটা হচ্ছে টোটাল কত হবে, 7.5 মাস। 6 মাস 6 সপ্তাহ আর 7.5 মাস। ওকে, আঠারো নম্বর কোশ্চেন হচ্ছে, হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এম্পাওয়ার্স দ্য প্রেসিডেন্ট টু প্রোক্লেম এ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি? তো এটা আই থিঙ্ক তোমরা সকলে জানো, ন্যাশনাল স্টেট এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। এটা সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে আর্টিকেল 360, সঠিক উত্তর হবে। তো সেখানে তোমরা আশা করি তোমরা জানো যে আর্টিকেল হচ্ছে 356 কি, 356 হচ্ছে স্টেট এমার্জেন্সি। আর্টিকেল 352 কি, 352 হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। সঠিক লিখলাম, ন্যাশনাল এমার্জেন্সি। ওকে, 4 পার্থক্য থাকে মনে রাখবে, 352 তার সঙ্গে 4 যোগ করলে আসে 356, তার সঙ্গে 4 যোগ করলে আসে 360। এইভাবে মনে রাখবে, প্রথমে আসে ন্যাশনাল, তারপর আসে স্টেট, তারপর লাস্টে আসে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। 52, 56, 60 এভাবে মনে রাখবে। নেক্সট 19 নম্বর কোশ্চেন, দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ দ্য জাজেস অফ হাইকোর্ট আর চার্জড অন দ্য? আমাদের যে জাজ যে হয় হাইকোর্টের, তাদের হচ্ছে স্যালারি আসে কোথা থেকে আসে, স্যালারি আসে আমাদের অপশান সি, কনসোলিডেটেড ফান্ড অফ স্টেট। যদি এটা সুপ্রিম কোর্ট হতো তাহলে কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, সেখান থেকে আসতো। কিন্তু এখানে যেহেতু হাইকোর্ট বলেছে তাই স্টেটের কনসোলিডেটেড ফান্ড থেকে আসে। এটা কিসের আন্ডারে আসছে, এটা আসছে আর্টিকেল 203 পার্ট 3 এর আন্ডারে আসছে, যে আমাদের স্টেটের কনসোলিডেটেড ফান্ড থেকে কী হবে, হাইকোর্টের জাজেদের স্যালারি হবে। নেক্সট 20 নম্বর কোশ্চেন কি বলা হচ্ছে, 20 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ম্যাচড কারেক্টলি? এখানে যেগুলো বলা হয়েছে সেগুলোর মধ্যে কোনটার ম্যাচিং হচ্ছে না ঠিক মতো। তো এই ম্যাচিংয়ের কোশ্চেনগুলো খুব ভালো করে দেবে, কারণ এখানে একটা কোশ্চেনের মধ্যে অনেকগুলো অ্যান্সার পাওয়া যায়। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হবে অপশান এ, নট ম্যাচ কারেক্টলি কোনটা, আর্টিকেল 312। কারণ আর্টিকেল 312 এখানে কি বলছে, ফাংশনস অফ দ্য পাবলিক সার্ভিস কমিশন, মোটেই না। এটা কি করে, এটা হচ্ছে
ফাংশন নয়, এটা হচ্ছে ক্রিয়েশন। 312 কি করে, যে 312 আর্টিকেল 312 কি করে দেখো, আমাদের পার্লামেন্টকে পাওয়ার দেয়, যে বলছে পার্লামেন্ট ইজ এন্টাইটেলড টু ক্রিয়েট ওয়ান অর মোর অল ইন্ডিয়া সার্ভিসেস ইনক্লুডিং অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিসেস কমন টু দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেটস অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট টু অল দিস সার্ভিসেস ইজ মেড বাই ইউনিয়ন সার্ভিস কমিশন বা ইউপিএসসি। মানে ইউপিএসসির আন্ডারে কোন কোন ডিপার্টমেন্ট থাকবে, নতুন কোনো ডিপার্টমেন্ট যদি তৈরি করতে হয় সেক্ষেত্রে আর্টিকেল 312 আমাদের ফাংশনে আসে। বাকি যেগুলো আছে 110, 112, 51-এ তো অবভিয়াসলি ফান্ডামেন্টাল ডিউটিস, 110 ডেফিনেশন অফ মানি বিল এক্ষুনি বললাম, 112 হচ্ছে বাজেট। তাহলে এই ধরনের কোশ্চেনে এই অপশানগুলো ভালো করে দেখবে, এই অপশানগুলো এক একটা তোমাদের অ্যান্সার কোনো অন্য কোনো কোশ্চেনের। 21 নম্বর কোশ্চেন, আন্ডার হুইচ আর্টিকেল দ্য পার্লামেন্ট প্রোভাইডস ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু দ্য স্টেটস। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, আর্টিকেল 275। মানে কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থেকে কোনো স্টেটকে যদি কোনো রকম কোনো অনুদান প্রদান করতে হয় সেটা করা হয় কিসের আন্ডারে? আর্টিকেল 275-এর আন্ডারে, 275। নেক্সট 22 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউলস ডিলস উইথ দ্য ডিভিশন অফ পাওয়ার্স বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, এগুলো কোন কিসের আন্ডারে আছে? সেটা হচ্ছে 7th শিডিউলের আন্ডারে আছে। অপশন সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এবং আর্টিকেল এই রিলেটেড কি আছে? আর্টিকেল 246, এটাও মনে রাখবে। এই রিলেটেড আর্টিকেল আছে আর্টিকেল 246। নেক্সট 23 নম্বর কোশ্চেন, সরি অ্যান্সারটা দেখিয়ে দিলাম, সরি। 23 নম্বর কোশ্চেন, আন্ডার হুইচ অফ দ্য কনস্টিটিউশনাল প্রভিশন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ এক্সটেন্ড অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাডভাইস দিতে পারে, উপদেশ দিতে পারে কোন আর্টিকেলের আন্ডারে? সঠিক উত্তর কি হবে? অপশন সি, আর্টিকেল 143। 24 নম্বর কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ দ্য প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস। সঠিক উত্তর কি? এটাও তো খুবই, এটা আই থিঙ্ক রিপিট হলো কি কোশ্চেনটা? এটা সঠিক উত্তর আর্টিকেল অপশন বি, আর্টিকেল 29, সকলেই জানো ফান্ডামেন্টাল রাইটসের অন্তর্গত। 25 নম্বর কোশ্চেন, দ্য প্রভিশন ফর কনস্টিটিউশন অফ লেজিসলেচার ইন স্টেটস ইজ এনশ্রাইন্ড ইন হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। স্টেট লেজিসলেচার যে তৈরি করা হবে সেটা কোন আর্টিকেলের আন্ডারে? অপশন এ, আর্টিকেল 168। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর। এ তো খুবই কমন কোশ্চেন, অপশন ডি সঠিক উত্তর হবে আর্টিকেল 368। আবার এই আর্টিকেল 368-এর নিজেরও হচ্ছে 24th এবং 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এর হচ্ছে অ্যামেন্ডমেন্ট হয়েছে, যে নিজে অ্যামেন্ডমেন্ট প্রসিডিওরকে কন্ট্রোল করে, তারও অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। বোঝো তাহলে। নেক্সট কোশ্চেন 27, অরিজিনাল জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইজ মেনশনড ইন হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো এটা তোমরা সুপ্রিম কোর্টে পড়লে যখন পড়ো ভালো করে জানবে যে সুপ্রিম কোর্টের অনেক ধরনের জুরিসডিকশন থাকে, অরিজিনাল জুরিসডিকশন থাকে, রিট জুরিসডিকশন থাকে, অ্যাপেলেট জুরিসডিকশন থাকে, এরকম টোটাল মোস্ট প্রবলি 4 ধরনের জুরিসডিকশন থাকে। তো তার মধ্যে অরিজিনাল জুরিসডিকশন কোন আর্টিকেলের আন্ডারে আসে? অপশন এ, আর্টিকেল 131। Next question number 28, which article mentions disqualification of members in the parliament? পার্লামেন্টের কোনো একজন মেম্বারকে আমি ডিসকোয়ালিফাই করব কিসের ভিত্তিতে, সেটা সম্বন্ধে লেখা আছে কোন আর্টিকেলে? সঠিক উত্তর অপশন এ, আর্টিকেল 101 থেকে আর্টিকেল 104। এগুলো এর মধ্যে লেখা আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা তোমাদের একটু আনকমন লাগতে পারে, এটা একটু আনকমন কোশ্চেন। মানে সব জায়গায় হচ্ছে কোয়ালিফিকেশন সম্বন্ধে জিজ্ঞেস করা হয় যে কি হলে তুমি এলিজিবল, ডিসকোয়ালিফিকেশন সম্বন্ধে এখানে কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। কোশ্চেন নাম্বার 29, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল লেস ডাউন দ্য রিজার্ভেশন অফ সিটস ফর শিডিউল্ড কাস্টস অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস ইন লোকসভা। আমাদের লোকসভাতে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য যে সিট রিজার্ভ থাকবে সেটা কোন আর্টিকেলের আন্ডারে আছে? সঠিক উত্তর অপশন এ, আর্টিকেল 330। কোশ্চেন নাম্বার 30, হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল ডিলস উইথ রিপ্রেজেন্টেশন অফ অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি উইথ দ্য হাউস অফ পিপল। হাউস অফ পিপল মানে লোকসভা।
লোকসভাতে যে কিছু অ্যাংলো ইন্ডিয়ানরা থাকেন তাদের রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে, সেটা কোন আর্টিকেলের আন্ডারে আছে? সঠিক উত্তর অপশন বি, আর্টিকেল 331। তো এই দুটো তোমরা পরপর মনে রাখবে যে আর্টিকেল 330-এর আন্ডারে কি আছে, যে আমার হচ্ছে লোকসভাতে হচ্ছে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য রিজার্ভেশন, আর অ্যাংলো ইন্ডিয়াদের জন্য রিজার্ভেশন আছে ঠিক তারপরে আর্টিকেল 331-এ। 31 নম্বর কোশ্চেন, দ্য স্যালারিজ অ্যান্ড অ্যালাউন্সেস অফ হাইকোর্ট, সরি রিপিট কোশ্চেন, কনসলিডেটেড ফান্ড অফ স্টেট অলরেডি জানো, সরি অ্যাবাউট দ্য রিপিট কোশ্চেন। 11th শিডিউল কন্টেন্টস হাউ মেনি ফাংশনাল আইটেমস অফ পঞ্চায়েত? আমাদের 11th শিডিউলে কি আছে? পঞ্চায়েত আছে। 12th শিডিউলে কি আছে? মিউনিসিপ্যালিটিস আছে। মনে রাখবে 11th আর 12th কি আছে? পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিস। তো পঞ্চায়েতের আন্ডারে কতগুলো ফাংশনাল আইটেম আছে? সঠিক উত্তর অপশন ডি, 29 ফাংশনাল আইটেমস, যেটা হচ্ছে আমাদের 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1992-তে অ্যাড করা হয়েছিল, এবং এটা কোন আর্টিকেলের আন্ডারে আছে? আর্টিকেল 243G এর আন্ডারে আছে এটা। There were originally how many articles in the Constitution of India? কতগুলো ছিল? অপশন সি, 395টা ছিল। এখন কতগুলো আছে? হোমওয়ার্ক দিলাম, কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ইন্ডিয়ান কনস্টিটিউশন কনসিস্ট অফ মোর দেন 400, একটা তোমরা পেয়ে গেলে, যেটা হোমওয়ার্ক দিলাম, একটা পেয়ে গেলে মোর দেন 400 আর্টিকেলস, বলবে সঠিক কতটা, হোমওয়ার্কে বলবে, ক্লু পেয়ে গেলে একটা। কোশ্চেন নাম্বার 35, দ্য নাম্বার অফ শিডিউলস ইন দ্য কনস্টিটিউশন। 12টা সকলেই যেন, প্রথমে ছিল 8টা, প্রথমে যখন প্রথম কনস্টিটিউশন তৈরি হয়েছিল তখন ছিল 8টা, এখন বর্তমানে আছে 12টা। কোশ্চেন নাম্বার 36, ম্যাচিংয়ের কোশ্চেন, দেখো ম্যাচিং কোনটা? নট কারেক্টলি ম্যাচড বলেছে। পরীক্ষার হলে কিন্তু এইটা দেখবে ভালো করে, তাড়াহুড়োর মধ্যে দেখবে নট কথাটা খেয়াল করেনি, বেরিয়ে চলে গেছে, নট কারেক্টলি ম্যাচড বলেছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি, ফান্ডামেন্টাল ডিউটিস। ফান্ডামেন্টাল ডিউটিস এর মধ্যে তো বুঝতেই পারছো, পার্ট 1-এ আসে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি, পার্ট 2-এ সিটিজেনশিপ, তারপর পার্ট 3 ফান্ডামেন্টাল রাইটস, তারপরে আসে আমাদের হচ্ছে কি, তারপরে আসে আমাদের হচ্ছে ডিপিএসপি, তারপরে আসে ফান্ডামেন্টাল ডিউটিস। ওকে, ফান্ডামেন্টাল ডিউটিস পার্ট 6 এর মধ্যে আসে না। 37, কোশ্চেন নাম্বার 37, আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইকোনমিক প্ল্যানিং ইজ এ সাবজেক্ট। কিসের আন্ডারে? স্টেট, সেন্ট্রাল, ইউনিয়ন লিস্ট, কার আন্ডারে আছে ইকোনমিক প্ল্যানিং? ইকোনমিক প্ল্যানিং আছে আমাদের অপশন সি, ইন দ্য কনকারেন্ট লিস্ট, মানে একসঙ্গে যেটা থাকে কনকারেন্ট লিস্টে আছে। কোশ্চেন নাম্বার 38, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনক্লুডেড ইন দ্য স্টেট লিস্ট আন্ডার 7th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন? এগুলোর মধ্যে কোনটা স্টেট লিস্টের অন্তর্গত? অপশন এ, এডুকেশন। কোশ্চেন নাম্বার 39, আচ্ছা এই লিস্টগুলো আছে না তোমার, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, তারপর তোমার ইউনিয়ন লিস্ট, এগুলোর মধ্যে কোন লিস্টের আন্ডারে কোনটা আসে না, একদম যেন ঠোঁটস্থ থাকে, এখান থেকে একটা না একটা কোশ্চেন পরীক্ষা দিয়ে দেয়, কোনটা কোন, মানে কোন সাবজেক্টটা কোন লিস্টের আন্ডারে আছে, একদম মানে মুখস্থ রাখবে কোনটা কোন, মানে কোন লিস্ট কিসের আন্ডারে কোন সাবজেক্টটা আছে। আচ্ছা, কনস্টিটিউট দ্য পাওয়ার্স অফ পঞ্চায়েত, তো বলে দিলাম পঞ্চায়েতের পাওয়ার 11th শিডিউলের আন্ডারে আছে, আর 12th শিডিউলের আন্ডারে কি আছে? 12th শিডিউলের আন্ডারে আছে মিউনিসিপ্যালিটিস। বাকি অপশানগুলো সম্বন্ধে একটু দেখে নাও। বাকি অপশানগুলোর মধ্যে দেখো 8th শিডিউলে কি বলা হয়েছে, আমাদের যে 22টা ইন্ডিয়ান রেকগনাইজ ল্যাঙ্গুয়েজ আছে, সেই 22টা ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে লেখা আছে 8th শিডিউলে। পরবর্তী ক্ষেত্রে আপডেট হয়, মানে ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত যখনই আপডেট হবে জানবে 8th শিডিউলে আপডেট হবে। 9th শিডিউলে কি আছে? 9th শিডিউলে আছে যে তোমার 9th শিডিউলে হচ্ছে কীরকম বলো তো, তোমার বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমার ল্যান্ড সংক্রান্ত, মানে ল্যান্ড ট্যাক্স, কোনো জায়গা যদি তুমি, সরকার যদি কারো কাছ থেকে কোনো জায়গা নিতে চায় বা কেউ যদি লিজে দিতে চায়, সেই সংক্রান্ত রিলেটেড আমাদের নিয়ম, এই সমস্ত জিনিসগুলো আছে 9th শিডিউলে। 10th শিডিউল কি, 9th শিডিউল কি কখন অ্যাড করা হয়েছিল? প্রথম আমাদের একদম কনস্টিটিউশনের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট,
এখন তো ধরো 103 না কটা অ্যামেন্ডমেন্ট, যতগুলো 100-র উপর অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে। আই থিঙ্ক লেটেস্ট 103rd অ্যামেন্ডমেন্ট এসছে। তো তার মধ্যে হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কোনটা ছিল জানো তো? সেটা হচ্ছে 1957-এর 9th শিডিউল অ্যাড হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আর 10th শিডিউল অ্যাড হয়েছিল 52nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1985-এ, যেখানে হচ্ছে কি ডিসকোয়ালিফিকেশন অফ গ্রাউন্ডস অফ ডিফেকশন এইটা সম্বন্ধে এখানে ডিল করা হয়। কোশ্চেন নাম্বার 40 কি বলা আছে? কোশ্চেন নাম্বার 40 বলা আছে, আন্ডার হুইচ আর্টিকেল দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড বাই দ্য প্রসেস অফ ইমপিচমেন্ট। একদম ইজি কোশ্চেন, সঠিক উত্তর আর্টিকেল 61, মানে একদম কমন কোশ্চেন। এই কোশ্চেন না পারলে কিছু বলার নেই আর। বাকি অপশানগুলো সম্বন্ধে দেখে নেওয়া যাক। আর্টিকেল 57 হচ্ছে এলিজিবিলিটি অফ রি ইলেকশন। আর্টিকেল 76 ডিলস উইথ অ্যাটর্নি জেনারেল, মানে এজি যেটা থাকে বলা হয় অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল 79 থেকে 122 ডিলস উইথ পার্লামেন্ট। তার মধ্যে বিশেষত আর্টিকেল 79 কি করে? কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, পার্লামেন্টের গঠন সংক্রান্ত কথা বলে। মানে আর্টিকেল 79 থেকে 122 অবধি হচ্ছে সমস্ত আর্টিকেল হচ্ছে রিলেটেড টু পার্লিয়ামেন্ট। তার মধ্যে পার্লামেন্টের গঠন কীরকম হবে, কনস্টিটিউশন অফ পার্লামেন্ট, সেটা সম্বন্ধে বলে কে? সেটা সম্বন্ধে বলে আর্টিকেল 79। Next, question number 41. Under which of the constitutional provisions the Supreme Court of India extends advice to the President of India? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি, আর্টিকেল 143। Question number 42. Under which article the Parliament of India can legislate on any subject in the state list in national interest? মানে কোনো একটা জিনিস সাপোজ স্টেট লিস্টে আছে, তো অবভিয়াসলি সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মাথা ঘামাবে না, কিন্তু পার্লামেন্ট যদি মনে করে যে না এই স্টেট লিস্টের সাবজেক্টের সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্ট জড়িয়ে আছে, তাহলে সেই জিনিসটা সম্বন্ধে সে মাথা ঘামাতে পারে, সেই জিনিসটাকে নিয়ে সে কাজকর্ম করতে পারে বা সেটা নিয়ে সে মাথা ঘামাবে। ওকে, তো এর সঠিক উত্তর কী হবে? অপশান ডি, আর্টিকেল 229। সরি অপশান ডি ভুল বলছি, আর্টিকেল 249, নট 229 নয়, 249। বাকিগুলো সম্বন্ধে দেখে নেওয়া যাক। আর্টিকেল 229 কি আছে? ফর অফিসার্স অ্যান্ড সার্ভেন্টস অ্যান্ড এক্সপেন্স অফ হাইকোর্ট। হাইকোর্টের যে অফিসাররা থাকে তাদের যে হাইকোর্টের যে এক্সপেন্সগুলো হয় সেইগুলো রিলেটেড আর্টিকেল হচ্ছে 229। ওদিকে 226 থেকে শুরু হয় তো হাইকোর্টের এগুলো, হাইকোর্ট রিলেটেড আর্টিকেলগুলো। 226-এ কী থাকে? হাইকোর্ট রিট জারি করতে পারে আর্টিকেল 226-এর আন্ডারে। তো সেইখান থেকে পরপর চলতে থাকে। আর্টিকেল 229-এ আছে এদের যে কি বলবো, এদের যে হচ্ছে খরচাপাতি সম্বন্ধে যে জিনিসগুলো থাকে সেটা সম্বন্ধে ডিল করে আর্টিকেল 229। তারপরেই আর্টিকেল 230 হচ্ছে এরা কি করে? এটা ডিলস উইথ এক্সটেনশন অফ জুরিসডিকশন অফ হাইকোর্টস টু ইউনিয়ন টেরিটরিজ। হাইকোর্ট তোমরা সকলেই জানো যে আমাদের বিভিন্ন স্টেট হাইকোর্টের আন্ডারে কিছু কিছু ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রশাসিত অঞ্চল আছে। কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব কোনো হাইকোর্ট নেই, প্রত্যেক স্টেটের হাইকোর্ট আছে নিজস্ব, বাট ইউনিয়ন টেরিটরির কোনো নিজস্ব হাইকোর্ট নেই। প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি কোনো না কোনো স্টেটের হাইকোর্টের আন্ডারে আছে। তো সেই যে জুরিসডিকশনটা এক্সটেন্ড হচ্ছে আমাদের ইউনিয়ন টেরিটরিতে, সেটা সম্বন্ধে ডিল করে আর্টিকেল 230। আর্টিকেল 247 কি করে? এটা হচ্ছে আমাদের অ্যাডিশনাল পার্লামেন্টকে পাওয়ার দেয় যে সে মনে করলে অ্যাডিশনাল কোর্ট স্থাপন করতে পারে। এস্টাবলিশমেন্ট অফ সার্টেন অ্যাডিশনাল কোর্ট, আর্টিকেল 247। বাকি অপশানের আর্টিকেলগুলো সম্বন্ধে তোমাদের জেনে রাখতে হবে। আর্টিকেল 43। আর্টিকেল 43 কি বলা হচ্ছে? আন্ডার হুইচ আর্টিকেল দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া মে কনস্টিটিউট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান ডি। অপশান ডি, আর্টিকেল 325। আচ্ছা দেখো, এখানে যেটা লেখা আছে এটা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে পড়ে না, ঠিক আছে? এখানে অনেকটা জিনিস লেখা আছে, আমি এত বলছি না। ওই আর্টিকেল 323A, B, 324 সবগুলো সম্বন্ধে লেখা আছে, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিজের পড়ে নিও, পড়লে তোমরা বুঝতে পারবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 44. হুইচ অফ দ্য ফলোয়িং শিডিউলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিলেটেড উইথ অ্যালটমেন্ট অফ সিটস ইন রাজ্যসভা? অপশন বি, 4th শিডিউল। 45. The provision of constitution of legislatures in state
is enshrined in which article of the Indian Constitution? আর্টিকেল অপশান এ আর্টিকেল 168। মানে আমাদের কি বলতো, আমাদের কি হয় যে স্টেটে জেনারেলি বিধানসভা থাকে, বাট কোনো কোনো ক্ষেত্রে বিধান পরিষদও থাকে, তো সেইগুলো সম্বন্ধে রিলেটেড যে আর্টিকেল সেটা হচ্ছে আর্টিকেল 161। আমাদের এই মুহূর্তে কোথায় কোথায় হচ্ছে বিধান পরিষদ আছে, লেজিসলেটিভ কাউন্সিল যেটা আমাদের এমএলসি বলা হয়, যাদের মেম্বারদেরকে কি বলা হয় এমএলসি। এমনিতে কি হয় এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা হচ্ছে এমএলসি মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। কোথায় কোথায় আছে এই মুহূর্তে, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, উত্তরপ্রদেশ, এদের হচ্ছে দুটো করে স্টেট আছে, দুটো করে হাউস আছে। আর্টিকেল 153 এটা হচ্ছে আমাদের রাজ্যপালদের সঙ্গে রিলেটেড। আর্টিকেল 174 এটা হচ্ছে আমাদের যে লেজিসলেচার, স্টেট লেজিসলেচার যে থাকে তাদের যে বিভিন্ন সেশনগুলো থাকে সেই সেশনগুলোর সঙ্গে রিলেটেড, মানে সেটা কতটা হচ্ছে কতদিন হচ্ছে তার মানে কী বলবো কবে ডিসলিউশন হবে, কতদিন চলবে ইত্যাদি ইত্যাদি সম্বন্ধে আলোচনা করে আর্টিকেল 174। আর আর্টিকেল 197 কী করে, এটা হচ্ছে আমাদের এই মানি বিল ছাড়া, ঠিক আছে, মানি বিল ছাড়া অন্যান্য বিলের ক্ষেত্রে কিছু লেজিসলেটিভ কাউন্সিলের কিছু রেস্ট্রিকশনস থাকে, সেটা সম্বন্ধে আলোচনা করে কি 197। দেখো বলা হচ্ছে আর্টিকেল 197 ইজ অ্যাবাউট রেস্ট্রিকশন অন পাওয়ার্স অফ লেজিসলেটিভ কাউন্সিল অ্যাজ টু বিলস আদার দেন মনিটারি বিলস। বুঝতে পারলে? কোশ্চেন নম্বর 46 বলা হচ্ছে হুইচ আর্টিকেল প্রোভাইডস দ্যাট এনি ল পাসড ইন ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস ইজ ভয়েড ইন এক্সটেন্ট অফ সাচ ভায়োলেশন। এটা জানো কি, এটা তোমাদের হয়তো অনেকে জানা নেই, একটু আনকমন মনে হতে পারে। এটা হচ্ছে আর্টিকেল 13। আর্টিকেল 13 কি বলে যে ফান্ডামেন্টাল রাইটকে কোনো ল যদি ভায়োলেট করে পাস হয়, মানে কোনো একটা ল এমন পাস করলাম যে ফান্ডামেন্টাল রাইট তোমার ভায়োলেট হয়ে গেল, অটোমেটিক্যালি সেই লটা ভয়েড হয়ে যাবে, মানে সেটা সেই আইনটা বেআইনি হয়ে যাবে, এইরকম টাইপের ব্যাপার। কোশ্চেন নম্বর 47 আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এ হাইকোর্ট ক্যান ইস্যু রিটস টু প্রোটেক্ট দ্য ফান্ডামেন্টাল রাইটস। সবাই জানো আর্টিকেল 226, আর এটা হচ্ছে হাইকোর্ট। সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 এর আন্ডারে। Which of the following articles in Indian Constitution empowers the governor to issue ordinances during recess of state legislature? আমাদের গভর্নর যে স্টেট লেজিসলেচারের যে রিসেস পিরিয়ডে রাজ্যপাল যে অর্ডিন্যান্স জারি করতে পারে সেটা কোন আর্টিকেলের আন্ডারে আসছে? অপশান সি আর্টিকেল 213। আর্টিকেল 210 কি বলে? আর্টিকেল 210 বলে আমাদের লেজিসলেশনের মধ্যে কি ল্যাঙ্গুয়েজ ইউজ হবে সেটার সঙ্গে রিলেটেড আর্টিকেল হচ্ছে আর্টিকেল 210। আর্টিকেল 211 হচ্ছে ডিলস উইথ রেস্ট্রিকশন অন ডিসকাশন ইন দ্য লেজিসলেচার, মানে লেজিসলেচারে কী কী বিষয়ে ডিসকাশন হবে তার সম্বন্ধে কিছু রেস্ট্রিকশনস থাকে আর্টিকেল 211-তে। আর আর্টিকেল 214 হচ্ছে জাস্ট এমনি ডিলস উইথ হাইকোর্ট অফ দ্য স্টেটস, হাইকোর্ট যে বিভিন্ন স্টেটের যে হাইকোর্ট থাকে সেটার সম্বন্ধে রিলেটেড আর্টিকেল হচ্ছে আর্টিকেল 214। Next question number 49. Original jurisdiction of Supreme Court is mentioned in which of the following articles of Indian Constitution? Option A, Article 131. Question number 50. Which article of Indian Constitution empowers Parliament to legislate on a subject of the state list? এটাও আই থিঙ্ক একটু কোশ্চেন একটু রিপিট হয়েছে যে স্টেট লিস্টের ব্যাপারে মাথা ঘামাতে পারে কোন আর্টিকেল আন্ডারে? অপশন ডি আর্টিকেল 249। আর্টিকেল 226 তো অলরেডি বলে দিলাম। আর্টিকেল 116 ডিলস উইথ votes on account, votes of credit and exceptional grants. Next question number 51 হচ্ছে which article of the Indian Constitution empowers the president to appoint comptroller and auditor general? Comptroller and auditor general এটা হচ্ছে মানে ক্যাগ যিনি থাকেন, ক্যাগকে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি নিযুক্ত করেন। তো রাষ্ট্রপতি যে ক্যাগকে নিযুক্ত করবেন সেটা কোন আর্টিকেল অনুযায়ী হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল নাম্বার 148। আর আর্টিকেল 141 ডিলস উইথ দ্য পাওয়ার্স অফ ক্যাগ।
Article 151 deals with audit reports of CAG. Question number 52. Which article of the Indian Constitution declares Devanagari Hindi as an official language of India? Official language, not national language. এটা অনেকে ভুল করে। মানে তোমরা যারা পড়াশোনা করছো অবভিয়াসলি তোমরা জানবে, সম্বন্ধে বেশি নলেজ আছে, বাট ইন জেনারেল তুমি যে কোনো মানুষকে ধরে জিজ্ঞেস করবো অনেকেই জানে হিন্দি আমাদের জাতীয় ভাষা। অপশানও সঠিক উত্তর কি হবে? অপশান এ, অন আর্টিকেল 343। আর্টিকেল 348 কি বলেছে? ইটস অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ ইউজ ইন দ্য সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট। কোন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে কি ল্যাঙ্গুয়েজ ইউজ হবে? আর্টিকেল 154 ডিলস উইথ দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ স্টেট, অ্যান্ড আর্টিকেল 156 ডিক্লেয়ার্স টার্ম অফ অফিস অফ গভর্নর। গভর্নর কত বছরের জন্য হবে সেই টার্মটা ডিক্লেয়ার করে 156 আর্টিকেল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি না শুধুমাত্র উত্তরটা তোমাদেরকে বলছি, বাকি অপশানসগুলো সম্বন্ধেও কিন্তু তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করছি। ওকে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি একসঙ্গে করে নিয়ে যাচ্ছি, এবং তারপরেও তোমরা দেখবে যে আমি 100টা কোশ্চেন কতটা শর্ট টাইমের মধ্যে কমপ্লিট করেছি। তোমাদের হয়তো ভিডিওটা মনে হচ্ছে একটু ফাস্ট মনে হতে পারে, তো সেটা তোমরা ইউটিউব থেকে অপশান আছে, তোমরা চাইলে স্লো ডাউন করে দেখে নিতে পারো। ঠিক আছে, স্লো ডাউন করে দেখে নিতে পারো, বাট আমি তোমাদেরকে মানে যাতে তোমাদের বেশি টাইম ওয়েস্ট না হয় তাই আমি তোমাদেরকে চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই কোশ্চেনগুলো করানো এবং ডিটেল সলিউশন সহ তোমাদের করানো হচ্ছে। অন্য যে কোনো জায়গায় তোমরা গিয়ে দেখবে 100টা, আমি তোমাদের আজকে 100টা কোশ্চেন করাবো, দেখবে কত সময়ের মধ্যে করাবো। অন্য জায়গায় দেখবে এই 100টা কোশ্চেন করা তাদের কত সময় লাগে। আমি যে সময় করাবো না তার 2 থেকে 2.5 গুণ টাইম নেবে, তারা 3 গুণও নিতে পারে। কোশ্চেন নাম্বার 53, মানি বিল ইজ ডিফাইন্ড ইন আর্টিকেল 110। এখানে আজকেই করিয়েছি তোমাদেরকে। 111 কি? অ্যাসেন্ট টু বিলস। 112 অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 113 প্রসিডিওর ইন পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেটস। Question number 54. Which article of the Constitution laid down that state shall take steps to organize village panchayat? Article 40. এখানে তোমাদের কোশ্চেন মনে হচ্ছে রিপিট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি অপশানসগুলো ডিফারেন্ট আছে বলে আমি এখানে কোশ্চেনটা অ্যাড করেছি, যাতে ডিফারেন্ট অপশানগুলো সম্বন্ধে তোমাদের আমি আলোচনা করতে পারি। যেমন আর্টিকেল 73 হচ্ছে কি? এক্সটেন্ট অফ এক্সিকিউটিভ পাওয়ার অফ ইউনিয়ন। আর্টিকেল 36 হচ্ছে ডেফিনেশনস অফ ডিপিএসপি। আর্টিকেল 24 হচ্ছে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন ফ্যাক্টরিজ। এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আছে। Question number 54. Under which article of Indian Constitution President of India enjoys the power to withhold his assent on any bill? Sorry, his assent না, এটা অ্যাসেন্টই হবে। ওনার যে মতামতটা সেটা যে কোনো বিলের ক্ষেত্রে উনি কিন্তু উইথহোল্ড করে রাখতে পারেন। সেই পাওয়ারটা কোন আর্টিকেলের আন্ডারে আছে? ওনার এই যে পাওয়ারটা আছে, সঠিক উত্তর অপশান ডি, আর্টিকেল 111। 108 হচ্ছে জয়েন্ট সিটিং ও বোথ হাউসেস ইন সার্টেন কেসেস, অ্যান্ড আর্টিকেল 109 হচ্ছে স্পেশাল প্রসিডিওর ইন রেসপেক্ট অফ মানি বিল, আর তারপর 110 হচ্ছে ডেফিনেশন অফ মানি বিল। এই 100টা কোশ্চেন যদি তোমরা করো না, তোমাদের মানে ইম্পর্টেন্ট যে আর্টিকেলগুলো আছে সমস্ত আর্টিকেল তোমাদের মুখস্থ হয়ে যাবে যদি সলিউশন সহজ পুরো ভালো করে দেখো। তারপর বলা হচ্ছে আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য অ্যাডজুডিকেশন অফ ডিসপিউটস রিলেটিভিটি টু ওয়াটার অফ ইন্টারস্টেট রিভার্স ভ্যালি ইজ ডান। মানে বিভিন্ন স্টেটের মধ্যে কি হয়, জল, নদীর জল ডিস্ট্রিবিউশনে বিভিন্ন ডিসপিউটস তৈরি হয়, সেই ডিসপিউটসগুলো সম্বন্ধে কোন আর্টিকেলের আন্ডারে লেখা আছে? সঠিক উত্তর অপশান সি, আর্টিকেল 262। আচ্ছা, এখানে দুটো অপশান সেম হয়ে গেছে না, অপশান সি আর ডি, সরি। আর্টিকেল 260 কি বলা আছে? জুরিসডিকশন অফ ইউনিয়ন ইন রিলেশন টু টেরিটরিজ আউটসাইড ইন্ডিয়া, অ্যান্ড 261 হচ্ছে ডিলস উইথ পাবলিক অ্যাক্টস জুডিশিয়াল প্রসিডিংস। Question number 57. Which one of the following articles of Indian Constitution provides for all India services? এটাও আই থিঙ্ক তোমাদের আমি ল্যাঙ্গুয়েজটা অন্য রকমভাবে তোমাদের দেখিয়েছিলাম।
না, এটা অ্যাকচুয়ালি অন্য একটা কোশ্চেনের সলিউশনে আলোচনা করেছিলাম আমরা, সেটা সঠিক উত্তর কি হবে? অপশন সি, আর্টিকেল 312। 310 এটা হচ্ছে একদম প্রথম দিকের কোনো একটা কোশ্চেনের সলিউশনে আলোচনা করেছিলাম এই জায়গাটা। আর্টিকেল 310 কি? টেনিওর অফ অফিস অফ এ পারসন সার্ভিং দ্য ইউনিয়ন অর এ স্টেট, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের কোনো এমপ্লয়ির হচ্ছে তার রিটায়ারমেন্ট এজ কত হবে। এখন তো বিভিন্ন রকম আছে, কারো 60, কারো 62, কারো 65, এরকম বিভিন্ন আছে। তো সেইগুলো সম্বন্ধে আছে কি আর্টিকেল 310-এ লেখা হয়েছে। আর্টিকেল 314-তে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে প্রভিশন ফর প্রোটেকশন অফ এক্সিস্টিং অফিসার অফ সার্টেন সার্ভিসেস, মানে কিছু কিছু সার্ভিস হোল্ডারে কিছু কিছু ক্ষেত্রে কি হয়, গভর্নমেন্ট অফিসারদেরকে তাদের পার্সোনাল বডিগার্ড দেওয়া হয়, তাদের প্রোটেকশনের ব্যবস্থা করা হয়। যেমন ধরো ডিএসপি, এসপি, এরা কোনো হাইকোর্টের জাজ, সুপ্রিম কোর্টের জাজ, বা কোনো খুব উঁচু পোস্টে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে কাজ করা কোনো হচ্ছে সায়েন্টিস্ট, এদেরকে কী করে পার্সোনাল প্রোটেকশন দেওয়া হয়। সেইটা রিলেটেড হচ্ছে আর্টিকেল 314। অ্যান্ড আর্টিকেল 311 হচ্ছে ডিসমিসাল, রিমুভাল ও রিডাকশন ইন র্যাঙ্ক অফ পার্সন এমপ্লয়েড ইন সিভিল ক্যাপাসিটিস আন্ডার দ্য ইউনিয়ন অর এ স্টেট। Next, question number 58. Which article of the Indian Constitution empowers the President to consult the Supreme Court? সঠিক উত্তর অপশন সি, আর্টিকেল 143। Question number 59. Of the following articles of the Constitution vests the executive power of Union in the President? মানে আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ পাওয়ার যেটা, সেটা যে প্রেসিডেন্টের হাতে থাকবে, সেটা কোন আর্টিকেলের আন্ডারে আসে? অপশন সি, আর্টিকেল নাম্বার 53। আর্টিকেল নাম্বার 52 হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আর্টিকেল 54 হচ্ছে ইলেকশন অফ প্রেসিডেন্টের সঙ্গে রিলেটেড। The Constitution of India provides for an election commission under article, আমাদের যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থাকে সেটা কোন আর্টিকেলের আন্ডারে আসে? অপশন ডি, আর্টিকেল 324। 321 হচ্ছে এম্পাওয়ার্স পাওয়ার টু এক্সটেন্ড ফাংশনস অফ পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্ড আন্ডার আর্টিকেল 322 এক্সপেন্সেস অফ পাবলিক সার্ভিস কমিশন মেনশনড। পাবলিক সার্ভিস কমিশনের যে খরচাপাতি আসবে সেগুলো সম্বন্ধে হচ্ছে আর্টিকেল 322। Question number 61. Procedure for creation of legislative council in states has been described in which article of the Constitution? তোমাদের এক্ষুনি বলছিলাম লেজিসলেটিভ কাউন্সিল সম্বন্ধে, কীভাবে কোন ক্ষেত্রে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হবে, তার প্রসিডিওরস কী, সেটা রিলেটেড আর্টিকেল হচ্ছে অপশান ডি, আর্টিকেল 169। And 269 deals with taxes levied and collected by union but assigned to state. মানে দায়িত্ব কালেক্ট করার দায়িত্ব হচ্ছে স্টেটের, বাট সেটা কালেক্ট করে অ্যাকচুয়ালি ইউনিয়ন গভর্নমেন্ট। সেই ধরনের ট্যাক্স রিলেটেড আর্টিকেল হচ্ছে আর্টিকেল 269। 62. Which of the Constitution provisions lays down that taxes can neither be carried nor collected without the authority of law? ঠিক আছে, মানে কারো যদি অথরিটি না থাকে সে অন্য কারো কাছ থেকে ট্যাক্স নিতে পারে না। এটা সম্বন্ধে আমি তোমাদের একবার বলেছিলাম যে তোলাবাজি তোমরা বোঝো না, যে অনেক সময় কি করা হয় যে চাঁদাটা নয়, চাঁদা হচ্ছে তুমি স্বইচ্ছায় দিচ্ছ। তোলাবাজি একটা শব্দ আছে, মানে এটা লোকাল ল্যাঙ্গুয়েজে কথা চলে, যে জোরপূর্বক ধরো কারো কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে, তো তার তো কোনো অথরিটি নেই এভাবে টাকা নেওয়ার। তো এটা হচ্ছে বেআইনি। এটা বেআইনি কোন আর্টিকেলের আন্ডারে? আর্টিকেল অপশান এ, আর্টিকেল 265। ওকে, কারণ এখানে বলে দিচ্ছে কারো অথরিটি না থাকলে তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না, ট্যাক্স নিতে পারবে না। Article 266 deals with taxes not to be imposed by authority of law, suits and proceedings of property, assets, rights, liabilities mentioned in Article 300. Article 300 এ হচ্ছে আবার ওটা তো অ্যাকচুয়ালি রাইট টু প্রপার্টিটাকে আর্টিকেল 300 এর মধ্যে নিয়ে গেছে। তো ওখানে বিভিন্ন প্রপার্টি অ্যাসেটস রিলেটেড যে ডিলগুলো থাকে বা নিয়মকানুন থাকে, সেটা হচ্ছে আর্টিকেল 300 এর আন্ডারে আছে। The ninth schedule to the Indian Constitution was added by, অলরেডি বলে দিয়েছি, নাইন্থ শিডিউল এসেছিল কি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটা এসেছিল।
এখানে হচ্ছে তোমাদের ওই বিভিন্ন কি বলবো, এটা হচ্ছে বিভিন্ন ল্যান্ড রিফর্মস রিলেটেড যে চ্যালেঞ্জগুলো থাকে সেখান থেকে যে প্রোটেকশন, এখানে হচ্ছে বেসিক্যালি ল্যান্ড রিলেটেড ব্যাপারগুলো থাকে, মানে কারো কাছ থেকে যদি জমি জমা নিতে হয় সেই রিলেটেড রুল হচ্ছে আমাদের কি, সেই রিলেটেড রুলগুলো হচ্ছে আমার সেই রিলেটেড রুল হচ্ছে অ্যাকচুয়ালি কি এইখানে তোমার 31A 31B এইগুলো। আর 9th শিডিউলের পাওয়ার কি জানো তো, 9th শিডিউলের পাওয়ার হচ্ছে কোনো একটা লকে যদি 9th শিডিউলের আন্ডারে আমি ঢুকিয়ে দিই তাহলে সেটাকে আর কোনোভাবে অ্যামেন্ডমেন্ট করা যাবে না। পরবর্তী ক্ষেত্রে সেটা চেঞ্জ হয়েছিল, পরবর্তী সেটা অবভিয়াসলি চেঞ্জ হয়ে গিয়েছিল, বাট 9th শিডিউল যখন প্রথম ক্রিয়েট হয়েছিল ওর পাওয়ারটা এরকমই ছিল। 64 কোশ্চেন নাম্বার 64 কি বলা আছে, 6th শিডিউল টু the Constitution of the India makes special administrative provision in regard to the tribal areas in কোন ট্রাইবাল এরিয়াসে হচ্ছে স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রভিশন তৈরি করা হয়েছে? অপশন এ আসাম, মেঘালয়, ত্রিপুরা অ্যান্ড মিজোরাম। কোশ্চেন নাম্বার 65, এখানে দেখো কোনটা কারেক্টলি ম্যাচ বলা হয়েছে, তোমরা দেখে নাও অপশানগুলো। সঠিক উত্তর অপশান ডি 1, 2 অ্যান্ড 3 সবগুলোই কারেক্টলি ম্যাচ আছে এখানে। ওকে, the two provisions of Constitution of India that must clearly express the power of judicial review are অপশন বি আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল 226, মানে বেসিক্যালি রিট, মানে জুডিশিয়াল রিভিউ মানে কি বলতো, যে তোমার কোনো একটা আইন ঠিক আছে কি না সেটা সম্বন্ধে কোর্ট খতিয়ে দেখবে, এটাকে বলে জুডিশিয়াল রিভিউ। তো আমাদের যে রিটের যে আর্টিকেলগুলো আছে সেই আর্টিকেল 32 অ্যান্ড 26 আন্ডার এটা আছে। কোশ্চেন নাম্বার 67, আন্ডার হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এনজয়েস পাওয়ার টু উইথহোল্ড হিজ অ্যাসেন্ট অন এনি বিল? সঠিক উত্তর অপশন ডি আর্টিকেল 111, 111। Provision for appointment of National Commission for SCs, STs has been made in the Constitution under Article. সঠিক উত্তর অপশন এ আর্টিকেল 338 অ্যান্ড আর্টিকেল 338A, মানে শিডিউল কাস্টদের জন্য হচ্ছে আর্টিকেল 338 আর শিডিউল ট্রাইবদের জন্য হচ্ছে আর্টিকেল 338A। Question number 69, provision for representation of Anglo-Indian community in the Lok Sabha has been made in the constitution under the article. Anglo-Indian community, এটা I think repeat question হয়ে গেছে এখানে, সঠিক উত্তর অপশন এ আর্টিকেল 331। Question number 70, the financial relation between the union government and states have been discussed under. স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে যে ফাইন্যান্সিয়াল রিলেশন থাকবে সেটা আসছে অপশন বি আর্টিকেল 268 টু আর্টিকেল 281, এতগুলোর মধ্যে এটা আলোচনা করা হয়েছে। 71, the appointment of governor in the state is made as per the provision in constitution under article. Option C article 155. Question number 72, which of the following articles cannot be suspended during the national emergency? এটাও এগেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আর্টিকেল 20 অ্যান্ড 21, এবং কমন কোশ্চেন, এটা অনেকবার পরীক্ষাতে এসে হচ্ছে। 73, সুপ্রিম কোর্ট হ্যাজ হেল্ড দ্যাট হোস্টিং অফ ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাট অফ প্রাইভেট বিল্ডিং ইজ এ ফান্ডামেন্টাল রাইট অফ এভরি সিটিজেন। ঠিক আছে, কোনো গভর্নমেন্ট বিল্ডিংয়ে তো অবশ্যই থাকবেই, ওখানে তো এখন বাধ্যতামূলক করে দিয়েছে যে আমার স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এই সময় ফ্ল্যাগ হোস্ট করতে হবে গভর্নমেন্ট বিল্ডিংয়ে। প্রাইভেট বিল্ডিংও কেউ করতে পারে, সেটা তার ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেই পড়ে। কিসের আন্ডারে? অপশান বি আর্টিকেল 19(1)(a। According to which article of Constitution of India Chief Minister is appointed by Governor of a state? আমাদের অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীকে অ্যাপয়েন্ট করেন কে? গভর্নর, রাজ্যপাল। এটা কোন আর্টিকেলের আন্ডারে আছে? অপশন বি আর্টিকেল 164। 75, the provisions of reservation for OBC is made in the constitution under which article? Option C article 15(4) and article 16(4).
76. Which one of the following articles provides reservation of seats for scheduled caste and scheduled tribes in পঞ্চায়েত? এর আগে লোকসভাতে দেখলে এবার পঞ্চায়েতে দেখো, আর্টিকেল 243D. 77. Which of the following article of the Indian Constitution mentions doctrine of pleasure? Option C, article 310. 78. In which article the provision of reservation of scheduled caste and scheduled tribes to panchayat has been given? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, আর্টিকেল 243D. 79. The term district judge is mentioned in which of the following article of the Constitution? Option D, article 233. Censorship of press is, সঠিক উত্তর হবে অপশন বি, জাজড বাই টেস্ট অফ রিজনেবলনেস। এর আগের কোশ্চেনটা করালাম 70, হ্যাঁ করা হয়েছে। 18, কোশ্চেন নাম্বার 81. কনস্টিটিউশনাল সেফগার্ডস টু সিভিল সার্ভেন্টস আর এনশিওর্ড বাই? সঠিক উত্তর অপশন ডি, আর্টিকেল 311. 82. Which article of the Indian Constitution provides for the setting up of consolidated fund? আমাদের যে কনসলিডেটেড ফান্ড আছে সেটা যে স্থাপনা করা হবে সেটা রিলেটেড আর্টিকেল কোনটা? অপশন সি, আর্টিকেল 267(1). কোশ্চেন নাম্বার 83. Which of the following constitutional amendments have added article 15(5) in the Constitution of India providing for reservation in education institution in private sector also? মানে আমাদের প্রাইভেট সেক্টরে যে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো আছে, মানে প্রাইভেট যে এডুকেশন ইনস্টিটিউশন আছে সেখানেও যে আমাকে রিজার্ভেশন করতে হবে, রিজার্ভেশন রাখতে হবে, সেটা কম হতে পারে বাট রাখতে হবে, সেটা কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যোগ করা হয়েছে? অপশন ডি, 93rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কোন আর্টিকেলের আন্ডারে সেটা কোশ্চেনেই বলা আছে, আর্টিকেল 15(5). কোশ্চেন নাম্বার 84. Which one of the following amendments to the Indian Constitution empowers the President to send back any matter for reconsideration by Council of Ministers? মানে কাউন্সিল অফ মিনিস্টার যদি কোনো একটা বিষয় ধরো কোনো একটা মতামত নিয়ে যায় সেটাকে প্রেসিডেন্ট কী করতে পারে, যে তাকে ধরো সাইন করতে পাঠানো হলো, প্রেসিডেন্টগুলো সাইন করো না, বললো আমি এটাকে রিকনসিডার করা হোক বলে সে ফেরত পাঠাতে পারে। সেটা কোন আর্টিকেলের আন্ডারে আসে? অপশন ডি, 44th। সরি, কোন অ্যামেন্ডমেন্টের আন্ডারে আছে? সরি, 44th. Question number 85. Which article mentions disqualification of members in the parliament? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আর্টিকেল 101 to আর্টিকেল 104। 86. Which constitutional article lays down the reservation of seats for scheduled caste and scheduled tribes in Lok Sabha? Option A, article 330. 87. Which constitutional article deals with representation of Anglo-Indian community in the House of People? সঠিক উত্তর অপশন বি, আর্টিকেল 331. Which part and chapter of the Indian Constitution deals with legislative relations between the Union and states? Option A, part 11 and chapter 1. Sorry, part 11 chapter 1. Option A. 89. To give constitutional protection, state land reform laws have been included in the, এটা আই থিঙ্ক এটা দেখো কোনো একটা কোশ্চেনের আমি সলিউশন এটা বলেছিলাম, সঠিক উত্তর কি হবে? অপশন বি, 9th শিডিউল। ঠিক আছে, মানে অন্য কোশ্চেনের সলিউশন থেকে দেখো কোশ্চেন বেরিয়ে আসছে। কোশ্চেন নাম্বার 90. Which of the following schedules of the Constitution of India contains provisions regarding anti-defection law? অ্যান্টি ডিফেকশন ল সম্বন্ধে কোথায় আছে? সঠিক উত্তর অপশন ডি, 10th শিডিউল। কোশ্চেন নাম্বার 91. ম্যারেজ, ডাইভোর্স অ্যান্ড অ্যাডপশন আর অ্যান এন্ট্রি ইন দ্য 7th শিডিউল অফ দ্য কনস্টিটিউশন আন্ডার দ্য ফলোয়িং?
মানে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট কিসের আন্ডারে আসে? অপশন সি, কনকারেন্ট লিস্ট। 92. The right of the government to impose taxes and fees is provided in which list of constitution? এখানে আই থিঙ্ক তোমাদের অপশানসগুলো একটু এদিক ওদিক হয়ে গিয়েছে। অপশান বি, 8 নম্বর শিডিউল। 93. Which schedule of the Constitution of India contains special provision for the administration and control of schedule areas in several states? বিভিন্ন স্টেটে কিছু স্পেশাল প্রভিশন যুক্ত শিডিউল এরিয়াস আছে, সেখানে কিছু স্পেশাল কী আছে, স্পেশাল কিছু প্রভিশনস থাকে, স্পেশাল কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বডিজ থাকে। সেটা কিসের আন্ডারে আসে, মানে কোন শিডিউলের আন্ডারে আসে? সঠিক উত্তর অপশান বি, 5th শিডিউল। Question number 94. The constitutional status has been given to panchayats under Article B 243. কনস্টিটিউশনাল স্ট্যাটাস মানে কি? দেখো, একটা পঞ্চায়েত মানে কি বেসিক্যালি লোকাল গভর্নমেন্ট টাইপের ব্যাপার, লোকাল লেভেলে একটা গভর্নিং বডি, গভর্নমেন্ট বডি। তো তাকে তো আমাকে পাওয়ার দিতে হবে, পাওয়ার না দিলে সে গভর্নমেন্ট বডি হিসেবে কাজ করবে কি করে? তো সেই কনস্টিটিউশনাল স্ট্যাটাস বা পাওয়ারটা দেওয়া হয়েছিল কিসের আন্ডারে? আর্টিকেল 243 এর আন্ডারে। Question number 95. The provision that no bill imposing tax can be introduced in the legislature except on the recommendation of President is covered in the Constitution of India under? মানে ট্যাক্স রিলেটেড কোনো বিল প্রেসিডেন্টের রেকমেন্ডেশন ছাড়া কোনো লেজিসলেচারে কী করা যাবে না, কোনো হাউসে হচ্ছে এটাকে তুলে আনা যাবে না, ইন্ট্রোডিউস করা যাবে না। কোন আর্টিকেলে বলা আছে? আর্টিকেল নাম্বার 117। 96. Special provision regarding financial bill is given under? ফাইন্যান্সিয়াল বিল রিলেটেড কিছু স্পেশাল প্রভিশনস আছে, সেটা হচ্ছে আর্টিকেল 117 এর আন্ডারে। অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন কিন্তু সেম, ঠিক আছে? মানে ট্যাক্স রিলেটেড বিল আর ফাইন্যান্সিয়াল বিল সেম। দেখো, দুটো কোশ্চেনের খালি ল্যাঙ্গুয়েজটা আলাদা আছে, সেম কোশ্চেন বাট ল্যাঙ্গুয়েজটা আলাদা। না জানা থাকলে তোমরা অ্যান্সার করতে পারবে না। 97. Which one of the following articles of Indian Constitution provides for all India services? অল ইন্ডিয়া সার্ভিস রিলেটেড কোন আর্টিকেল কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর্টিকেল 312। 98. Which one of the following pairs is properly matched? সঠিক উত্তর অপশন বি, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আর্টিকেল 324। 99. Which one of the following is not correctly matched? সঠিক উত্তর কি হবে? অপশন ডি, আর্টিকেল 48, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ। নট কারেক্টলি ম্যাচড বলেছে, অপশন ডি সঠিক উত্তর হবে। বাকি দেখো, আর্টিকেল 40 অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত তোমরা অলরেডি জানো, এখানে এই সেশনেই করিয়েছি। আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড, এটাও আমি এই সেশনেই করিয়েছি, ঠিক আছে? আর্টিকেল 39A ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড। ফ্রি লিগাল এড মানে তোমার যদি কোনো গরিব মানুষ থাকে, তাকে কোর্টে কেস লড়তে যেতে হবে, তার এগেনস্টে কোনো কেস হয়েছে বা কোনো কারণে সে কোর্টে যেতে চাইছে, কিন্তু তার লয়ার হায়ার করার মতো তার কাছে টাকা নেই, তখন স্টেট গভর্নমেন্ট কী করবে? তাকে ফ্রি অফ কস্ট একজন গভর্নমেন্ট লয়ার দেবে, প্রোভাইড করবে। এটাকে বলা হচ্ছে রাইট টু ফ্রি লিগাল এড। এটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটসের আন্ডারেই আসে। লাস্ট বাট নট লিস্ট, কোশ্চেন নাম্বার 100। আজকে লাস্ট কোশ্চেন বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড। একটু ভালো করে দেখো। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি আমাদের এখানে কী হবে? সঠিক উত্তর। কারণ এখানে বলেছে কি ম্যাচড কারেক্টলি। তো দেখো, তোমাদের আর্টিকেল 350 হচ্ছে প্রোক্লেমেশন অফ এমার্জেন্সি। আর্টিকেল 352 কোনটা? ন্যাশনাল এমার্জেন্সি, তোমাদের বলেছিলাম ন্যাশনাল এমার্জেন্সি। ওকে, আর্টিকেল 17 ইকুয়ালিটি বিফোর ল তো হবেই না, আমাদের হচ্ছে দেখে নেবে ফান্ডামেন্টাল রাইটসে ইকুয়ালিটি বিফোর ল কোনটার আন্ডারে আসে।
তো এখানে তোমাদের ফলোইং নট কারেক্টলি ম্যাচড কোনটা হচ্ছে, একমাত্র হচ্ছে আর্টিকেল 352 বলেছিলাম, ন্যাশনাল এমার্জেন্সির যে ডিক্লারেশন হয়ে থাকে। ওকে, তো এই ছিল আজকের আমাদের কোশ্চেন্স। তো আশা করছি তোমাদের সেশনটা ভালো লেগেছে। দেখো 100 কোশ্চেন্স তোমাদের করানো হলো। যদি তোমাদের সেশনটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। ওকে, আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার অন্য একটা সেশনে দেখা হবে। থ্যাংক ইউ।